কোনটা? ঠিক আছে, চল আমি তো সেল E0 সেল বার করছি। হয়েছে E0 কপার প্লাস 2 কপারের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম। কত আছে ভ্যালুটা কোশ্চেনে দেওয়া ছিল? কি যেটা ছিল মাইনাস E0 Zn প্লাস 2 Zn ভ্যালু দেওয়া আছে। কোটাটার ভ্যালু কত আসলো বলতো? E0 সেলের ভ্যালু কত আসলো? 1.1 ভোল্ট। ঠিক আছে, 1.1 ভোল্ট। যেই দেখ E0 সেলের ভ্যালু 1.1 ভোল্ট আসলো, আমি বুঝে গেলাম স্পন্টেনিয়াস, কারণ E0 সেলের ভ্যালু গ্রেটার দেন 0 আসলো। বোঝা গেছে এত অবধি? E0 সেলের ভ্যালু যেই আসলো গ্রেটার দেন 0, আমি বুঝলাম এটা স্পন্টেনিয়াস, কারণ গ্রেটার দেন 0 এসছে। কিন্তু আমরা তো এখানে বার করতে বলেছি কি ফিজিবিলিটি বার করতে বলেছে না বার করতে ফিজিবিলিটি, ওখান থেকে বলতে পারি। আচ্ছা, এইবারে আমি যাবো হচ্ছে ডেল G0 এর ভ্যালু ক্যালকুলেশনে। তাহলে ডেল G0 ইকুয়ালস আমার কত হবে? মাইনাস NF E0 সেল। ওকে, বুঝতে পেরেছিস তুই? এবারে মাইনাস থাকলো, এনের জায়গায় ভ্যালু বসাবো। এখন এনের জায়গায় কত ভ্যালু বসাবো সেটা বার করতে গেলে সেল রিয়াকশনটা আমি লিখতেও পারি, চাইলে মনে মনে নিজে ক্যালকুলেট করে দিতে পারি, চাইলে বন্ধুকে জিজ্ঞেস করতে পারি পাশে, হ্যাঁ ভাই এনটা কত হবে বলে দে, এটাও তুই করতে পারিস। ঠিক আছে, পরীক্ষায় তোকে এর জন্য কাটবে বলে মনে হয় না, এখন অবধি কাটেনি। ঠিক আছে, কিন্তু তোর কাজ হবে ভাই সেল রিয়াকশনটা তুই লিখে এনের ভ্যালু ক্যালকুলেট করবি। তাহলে বল কত আসছে এনের ভ্যালু এখানে? সেল রিয়াকশনটা লেখ। এটা আগের দিনও লিখেছিলাম ভরিয়ে ভরিয়ে। কীভাবে লিখবো? অক্সিডেশন রিয়াকশন লিখবো, রিডাকশন রিয়াকশন লিখবো। ঠিক আছে, অক্সিডেশন রিয়াকশন আমার কী হচ্ছে লিখি ভাই, Zn অ্যারো দিয়ে Zn প্লাস 2 প্লাস 2 ইলেকট্রন হলো অক্সিডেশন রিয়াকশন। রিডাকশন রিয়াকশন কী হচ্ছে? কপার প্লাস 2 প্লাস 2 ইলেকট্রন অ্যারো দিয়ে কপার। হয়েছে? তাহলে বলতো কাটাকুটি করলে কত মোল ইলেকট্রনের কাটাকুটি হচ্ছে? 2 মোল ইলেকট্রনের কাটাকুটি হলো। বুঝতে পারলি? তাহলে এনের ভ্যালু কত হলো? 2। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এনের ভ্যালু হচ্ছে 2। এফ এর জায়গায় বসাই 96500 কুলম, আর E0 সেলের জায়গায় যত এসছে বসাচ্ছি করে আলটিমেটলি ডেল G0 এর ভ্যালু তুই ক্যালকুলেট করবি। কত আসবে? ডেল G0 মাইনাস আসবে না প্লাস আসবে? মাইনাসে আসলো। ঠিক আছে, ডেল G0 হলে আসলো মাইনাসে। ভ্যালু আমি এখন ক্যালকুলেট করছি না, ভ্যালু তুই বাড়ি গিয়ে ক্যালকুলেট করবি। মাইনাস সামথিং ভোল্ট, সরি মাইনাস সামথিং জুল এসছে। তাহলে তুই এত অবধি ক্যালকুলেট করবি। ঠিক আছে, তাহলে তোর অ্যান্সার বেরিয়ে গেছে ডেল G0 এর ভ্যালু কত বেরোলো অ্যান্সার। আর সেকেন্ড তুই লিখবি কি, অ্যাজ ডেল G0 লেস দ্যান 0 দেয়ারফর স্পন্টেনিয়াস। বোঝা গেছে এত অবধি? আচ্ছা, এবারে দেখ তোকে দেখাচ্ছি বইতে একটা জিনিস আছে, তুই স্কুলে জিজ্ঞেস করবি, তোর বইতে হয়তো থাকতে পারে, কোনো বইতে এটা দেওয়া আছে, কোনো বইতে এটা দেওয়া নেই। স্কুলে একবার জিজ্ঞেস করবি কী দেওয়া আছে। আমি তোকে NCERT-র এক্সাম্পল থেকে দেখাচ্ছি, একদম সেম অঙ্কটাই দেখাচ্ছি। চল দেখ, এই যে বলে তুই দেখতে পাবি, আমি গ্রুপে পাঠিয়ে দেবো এই ডিসপিউটটা। দেখ এখানে দেওয়া আছে ডেল G0 ইকুয়ালস টু মাইনাস NF E0 সেল। দেখতে পাচ্ছিস দূর থেকে? দেখতে পাচ্ছিস না অ্যাকচুয়ালি, অসুবিধার কিছু নেই, সামনের জন্য দেখতে পাচ্ছিস তোরা? ডেল G0 ইকুয়ালস টু মাইনাস NF E0 সেল। ঠিক আছে, দেখ এর জায়গায় এরা বসিয়েছে যে 2 এর ভ্যালু, ভালো কথা। তো 2 এর তো একটা ইউনিট আছে, মোলের তো একটা ইউনিট আছে, 2 মোল হবে। এফ এর জায়গায় বসিয়েছে 96500 কুলম পার মোল, এখানে কুলম পার মোল বসালো। আমিও বসিয়েছিলাম কাটাকুটি করার জন্য কিছুক্ষণ আগে, তোকে দেখিয়েছিলাম কাটাকুটি কোথা থেকে আসছে। আর E0 সেলের জায়গায় 1.1 ভোল্ট বসিয়েছে। ওরা যেহেতু দেখ প্রথমবারে মোলটা বসায়নি, ওই জন্য আলটিমেট ইউনিটটা কী চলে এসছে বলতো? কুলম ইন্টু ভোল্ট জুল, আর একটা মোল ইনভার্স আছে, ওই যে কুলম বাই মোলের মোলটা থেকে গেছে, ওই জন্য ওদের ইউনিট এসে জুল পার মোল, জুল পার মোল, কিলো জুল পার মোল। তারপরে বুঝতে পারলি? এটা কোনো বইতে আছে এরকম জুল পার মোল, কোনো বইতে আবার সামনে মোল নিয়ে কেটে দিয়েছে, কোনো বইতে জুল রাখে, কোনো বইতে কিলো জুল পার মোল রাখে। এটা আবার তুই স্কুলে জিজ্ঞেস করবি, না কিন্তু স্কুলের টিচার কেটে দিতে পারে চাইলে। বুঝতে পারছিস? স্কুলে একবার জিজ্ঞেস করবি এটা কী করবো স্যার, আগেরটাকে আমি মোল নেবো, কারণ ওটা তো স্যার মোল আসছে। ঠিক আছে, ওটা তো আমার মোলে দেওয়া মোল তো থাকবে, এনের তো ইউনিট হবে মোল, তাহলে ওই কাটবো না। ঠিক আছে, তাহলে আমার ইউনিটে কী আসবে? কিলো জুল পার মোল নাকি জুল পার মোল? বোঝা গেল? সরি, মানে জুল পার মোল নাকি শুধু জুল? বোঝা গেছে কোথায় প্রবলেমটা? তুই প্রবলেমটা বুঝতে পেরেছি, আমি তাকে পাঠিয়ে দেবো গ্রুপে, ডিসপিউটটা কোথায় আছে ওই ব্যাচেও বলবো। চল পরের কোশ্চেন লেখ। predict feasibility of the reaction at standard condition. Predict feasibility of the reaction at standard condition. কীরকম ডেটা দেওয়া আছে লেখ, কোশ্চেন চলছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা বলছি, নিকেল ব্র্যাকেটে সলিড প্লাস 2H প্লাস, নিকেল সলিড প্লাস 2H প্লাস ব্র্যাকেটে অ্যাকোয়াস মানে AQ, অ্যারো দিয়ে রাইট সাইডে লেখ নিকেল প্লাস 2AQ প্লাস H2 গ্যাস। তোকে এবার বলেছে নিকেল প্লাস 2AQ প্লাস H2 গ্যাস। এই যে সেল রিয়াকশনটা দিয়েছে,
এটা যে সেলের মধ্যে হচ্ছে সেটা কি আদৌ হচ্ছে, মানে সেলটা কি ফিজিবল নাকি ফিজিবল না। চল ডেটা দেওয়া আছে, কি ডেটা দেওয়া আছে, লেখ ফার্স্ট ডেটা E0 নিকেল প্লাস টু স্ল্যাশ নিকেল ইকুয়ালস টু মাইনাস 0.25 ভোল্ট, নিকেল প্লাস টু স্ল্যাশ নিকেল ইকুয়ালস টু মাইনাস 0.25 ভোল্ট। আর এটা দেওয়া আছে লেখ E0 H প্লাস স্ল্যাশ হাফ H2 H প্লাস স্ল্যাশ হাফ H2 ইকুয়ালস টু 0 ভোল্ট। ঠিক আছে, চল শুরু করা যাক। তুই কর, তোকে বার করতে বলেছে কি ডেল্টা জি জিরো, বার কর দেখি ডেল্টা জি জিরো কত। ফিজিবিলিটি মানে তুই ডেল্টা জি জিরোই বার করবি, আমাদের ক্লাসে তাই করবো। তোর পরীক্ষাতে 3 ঘন্টা সাফিসিয়েন্ট টাইম থাকে, তুই করতে পারবি। দেখবি তুই পড়াশোনা করে গেলে না, তোর 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 15 মিনিটে তোর এক্সাম শেষ হয়ে যাবে। বাকি 45 মিনিট দেখবি তুই রিভিশনে ইউজ করবি, খাতাটা ঠিকঠাক হলো কি হলো না। তুই ডেল্টা জিরোর ভ্যালু ক্যালকুলেটরটা শুরু কর। আচ্ছা আজকে আমি একটু 30 মিনিট আগে ছেড়েও দিতে পারি, ঠিক আছে, কারণ দেখছি নাও ছাড়তে পারি। সুইমিং করতে গিয়ে পায়ে লেগেছে, নাও ছাড়তে পারি, বলতে পারছি না এখন। চল দেখা যাক। এই হচ্ছে আমার ইকুয়েশন, বলেছে ইকুয়েশনটা কি আদৌ হচ্ছে, মানে যেটা বলছে ইকুয়েশনটা সেই সেলটাকে আদৌ এক্সিস্ট করে, মানে ফিজিবল নাকি ফিজিবল না। মাইনাস 0.25 ভোল্ট আর E0 দেওয়া আছে H প্লাস স্ল্যাশ হাফ H2, এটা হচ্ছে কত দেওয়া আছে 0 ভোল্ট। ঠিক আছে চল আসি, তাহলে অঙ্কটা করি ভাই। আমাকে বার করতে হবে ফার্স্টে E0 সেল বার করি। E0 সেল ইকস টু কত হবে, E0 RHS মাইনাস LHS। RHS LHS করতে গিয়ে আমি অক্সিডেশন রিঅ্যাকশনটাকে বার করি। আচ্ছা ভাই এখানে অক্সিডেশন কি হচ্ছে বলতো, কোনটা অক্সিডেশন হচ্ছে বল, কোনটা বল, নিকেল। কি করে বুঝলাম, নিকেলের মাথায় আছে 0, 0 থেকে +2 মানে অক্সিডেশন। আর কীভাবে বুঝলাম ওটা রিডাকশন, ভাই +1 এখানে আছে 0, +1 থেকে 0 মানে হচ্ছে ভাই রিডাকশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ভাই অক্সিডেশন রিঅ্যাকশন আইডেন্টিফাই করতে পেরেছি। তাহলে আমার RHS পার্টটা কোনটা, RHS পার্ট হচ্ছে রিডাকশনের পার্টটা, তাই তো, মানে H প্লাস H2 পার্টটা হচ্ছে রিডাকশনের পার্টটা। এবার দেখি কোশ্চেনে, দেখ ভাই H প্লাস থেকে H2, তাই না, মাথায় আছে প্লাস, হয়েছে 0, তাহলে এটা রিডাকশনের টার্মেই দেওয়া আছে। আমার দেখ এটা ভাই ছিল +2, হয়েছে দেখ 0, এটাও রিডাকশনের টার্মেই দেওয়া। তাহলে দুখানে আমার রিডাকশনের টার্মেই কোশ্চেনে দেওয়া আছে, আমার কিছু প্লাস মাইনাস করতে হবে না। ইউজুয়ালি তোর বোর্ডে বা স্কুলে যখন কোশ্চেন আসবে না তোকে রিডাকশনের টার্মেই দেবে, জয়েন্টে আসলে তোকে অক্সিডেশনের টার্মে দিয়ে দেবে। ঠিক আছে চল তাহলে আসছি ভাই, RHS আমার কোনটা হলো তাহলে E0 H প্লাস স্ল্যাশ হাফ H2 হয়েছে, এত বুঝতে পারছিস, মাইনাস LHS কোনটা হচ্ছে E0 নিকেল +2 স্ল্যাশ নিকেল
ভ্যালু বসাই, ই জিরো ওটার ভ্যালু কত 0 মাইনাস ওটার ভ্যালু কত -0.25, তাহলে আলটিমেটলি কত আসলো +0.25 ভোল্ট। বোঝা গেছে? যে ই জিরো সেলের ভ্যালু আসলে প্লাস, আমি বুঝে গেছি সঙ্গে সঙ্গে ওটা স্পন্টেনিয়াস হবে, ঠিক আছে, কিন্তু আমি ডেল জি জিরো বার করে বলবো ওটা। তাহলে দেয়ারফর ডেল জি জিরো কত হচ্ছে, কেন আমি বার করে বলছি, তার কারণ আমি একটা এক্সট্রা স্টেপ করছি এন এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য, কারণ এন এর ভ্যালু কিন্তু আমার কিছুক্ষণ পরে আরেকটা টাইপের অঙ্কেও লাগবে, ওই জন্য আমি বারবার করছি, আর কোনো কারণ নেই। তাহলে চল শুরু করা যাক, এন এর ভ্যালু বার করি। তাহলে ডেল্টা জিরোর ভ্যালু হচ্ছে কত, এন এফ ই জিরো সেল, ই জিরোর জায়গায় 0.25টা বসিয়ে রাখি, এন এফ ই জিরো সেল। চল এন এর ভ্যালু বার করা শুরু করা যাক, এন এর ভ্যালু কত হবে বার কর দেখি, এন এর ভ্যালু কত, এখানে মাথা খাটি একটু বার কর। 2 মোল কোথা থেকে পেলাম, রিয়াকশন লিখেছিস, কোন রিয়াকশন থেকে লিখেছিস, যে রিয়াকশন দিয়েছিস সেই রিয়াকশন থেকে লিখেছিস, সেল রিয়াকশন লিখতে গিয়ে পেয়েছি তাই না, সেল রিয়াকশন লিখতে গিয়ে কীভাবে পেলাম, এই যে অক্সিডেশন রিয়াকশন লিখছি, অক্সিডেশন রিয়াকশনটা আমার কী ভাই ছিল নিকেল, হয়েছে নিকেল +2, তাহলে 2 মোল ইলেকট্রন গেল হচ্ছে ডান দিকে, হয়েছে অক্সিডেশন যেমন এটা ভাই ছিল নিকেল, হলো নিকেল +2, তাহলে 2 ইলেকট্রন আমার গেছে রাইট সাইডে। রিডাকশন রিয়াকশন লিখছি, ছিল H+, হয়েছে H2, এটা আমার রিডাকশন রিয়াকশন, ছিল মাথায় প্লাস, হয়েছে 0, রিডাকশন রিয়াকশন। এইবারে ব্যালেন্স করছি, দেখ এটা হচ্ছে 2H+, ওদিকে তো ভাই দুখানা হাইড্রোজেন, 2 2 হলো, ব্যালেন্স করলাম, তাহলে বাঁদিকে আছে হচ্ছে +2 চার্জ টোটাল, তাহলে আমার লেফট সাইডে দুখানা ইলেকট্রন অ্যাড করতে হবে, তাহলেই আমি ভাই ওভারঅল 0 পাবো, বুঝতে পারছিস? তাহলে আমি কী করলাম বলতো, লেফট সাইডে দুখানা ইলেকট্রন অ্যাড করলাম, এই জন্য আমার 2 মোল হয়েছে। কীভাবে এসছে বুঝেছিস? চলে এই হচ্ছে আমার 2 মোলের আসার গল্প, বোঝা গেছে? কি আর সবার দুখানাকে অ্যাড করলে ভাই সেল রিয়াকশনটা দেওয়াই আছে কোশ্চেনে, তো কাটাকুটি হয়ে যাবে 2 মোল। তাহলে এনের জায়গায় বসাচ্ছি 2, এফের জায়গায় বসাচ্ছি 96500, আর ই জিরো সেলের জায়গায় বসালাম 0.25 ভোল্ট। কাটাকুটি করে বলতে ভ্যালুটা কত আসছে, এটা হচ্ছে ভাই বলতে হবে না, ক্যালকুলেটার লাগবে না এটার জন্য, 0.25 × 2 মানে 0.5, 0.5 মানে হচ্ছে হাফ, ও সরি একটা মাইনাস আছে, ডেল জি জিরো ইকুয়ালস টু মাইনাস এন এফ ই জিরো সেল। এটা ক্যালকুলেটার ছাড়া করবো অঙ্ক, কীভাবে করছি ভাই, 0.25 × 2 মানে হচ্ছে 0.5, 0.5 মানে হচ্ছে হাফ, তাহলে হাফ অফ 96500 মানে কত হয়, 96 এর হচ্ছে কত 48, আর 500 হচ্ছে 250, তাহলে 48250 ইউনিট হচ্ছে জুল। এবার স্কুলে জিজ্ঞেস করতে বলেছে, হ্যাঁ এইখানে যদি মোল নিতে বলে তাহলে কিন্তু এটা জুল পার মোল হবে, মোল এটা স্কুলে একবার জিজ্ঞেস করবি, ঠিক আছে ভাই? ইউজুয়ালি তোকে কোশ্চেন না বলেও দেয় যে ভাই ডেল জি জিরো কোন ইউনিটে বার করবি, তাহলে আর কোনো চাপ থাকবে না। ওকে চল পরের কোশ্চেনে যাই, এরকম কিছু অঙ্ক করবো এখন। আচ্ছা তারপরে তুই কী লিখবি একটা লাইন লেখ, এটার মধ্যে একটা লাইন লিখে রাখ, অ্যাজ ডেল জি জিরো লেস দ্যান 0, as del g 0 less than 0, therefore the cell reaction will be spontaneous. As del g 0 less than 0, therefore the cell reaction will be spontaneous. পরের কোশ্চেন, can we steer a copper sulfate solution, steer or star, নাড়ানো বেসিক্যালি, ঠিক আছে, can we steer STIR a copper sulfate solution with a zinc rod under standard condition? Can we stir a copper sulfate solution with a zinc rod under standard condition? স্ট্যান্ডার্ড কেন, তুই শর্টে ক্লাস চলাকালীন টাইম বাঁচানোর জন্য এসটিডি লিখবি, আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন কোশ্চেন মার্ক, কিছু ডেটা দেওয়া আছে, কি ডেটা দেওয়া আছে লেখ, গিভেন ই জিরো Zn+2/Zn equals to -0.76 ভোল্ট, আর দেওয়া আছে কি ই জিরো copper+2/copper equals to +0.34 ভোল্ট, 34 ভোল্ট, ঠিক আছে? এই যে তোর কাছে ডেটা দেওয়া আছে, শুরু করবো। আচ্ছা দেখ, আগের অঙ্কটা করতে গিয়ে তোর কি কোনো কিছু অড টাইপের ঠেকেছিল মনে হয়েছিল? আগের অঙ্কটা করতে গিয়ে কিছু অড কিছু একটা কিছু মনে হয়েছিল আগের অঙ্ক করতে গিয়ে? একটা জিনিসই মনে হতে পারে, সেটা হচ্ছে ভাই H+H2 ভ্যালুটা কোনো 0 ভোল্ট কেন হয়েছে, ঠিক আছে?
জিরো ভোল্ট কেন হয়েছে এটা কিছুক্ষণ পরে বুঝতে পারবো। জিরো ভোল্ট মানে তো ভাই ওখানে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তার মানে জিরো ভোল্ট মানে তো কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, বুঝতে পেরেছিস? তো ভাই পোটেনশিয়াল ডিফারেন্স যদি না থাকে তাহলে ভাই ইলেকট্রনের ফ্লো কীভাবে হচ্ছে এটা কিছুক্ষণ পরে বুঝবো। অ্যাকচুয়ালি এটা জিরো ভোল্ট না, সেখানে আসছি কিছুক্ষণ পর, ঠিক আছে? চল তাহলে ভাই কোশ্চেনটা তোকে বলেছে তোমরা যারা কপার সালফেটের সলিউশন আছে ওর মধ্যে তুই একটা জিঙ্কের রড ইনসার্ট করেছিস, তুই কি এটাকে স্টিয়ার করতে পারবি? কোশ্চেনটা এরকম, তুই কি একটা চায়ের কাপে থাকা চাকে বিস্কুট দিয়ে স্টিয়ার করতে পারবি? কোশ্চেনটা এইরকম টাইপের, বোঝা গেছে? তাহলে ভাই এর মধ্যে আমি জিঙ্ক রড ধর ইনসার্ট করেছি, জিঙ্ক রড আমি ইনসার্ট করেছি, জিঙ্ক দিয়ে বানানো সব একটা চামচ, এটা হচ্ছে কপার সালফেটের সলিউশন। তুই বল তোর কমন সেন্স কি বলে, চায়ের কাপে থাকা চাকে তুই একটা বিস্কুট দিয়ে স্টিয়ার করতে পারবি? পারলেও কতক্ষণ পারবি বল, কতক্ষণ পারবি বল, কতক্ষণ পারবি? তোর কমন সেন্স কি বলছে? তারপরে কি হবে এক্স্যাক্টলি, তার মানে কি বলতো, ওই বিস্কুটটা আমার ডিজলভ করে যাচ্ছে, রিয়াকশন করে ফেলছে। সিমিলার ওয়েতে যদি আমার ভাই দেখ জিঙ্ক কপার সালফেটের মধ্যে যদি দিচ্ছি, যদি আমার জিঙ্কটা আস্তে আস্তে ডিজলভ করতে থাকে তাহলে আমি স্টিয়ার করতে পারবো না। এটা হচ্ছে আমার মেন ফান্ডা, ঠিক আছে? জিঙ্ক আমার যদি ভাই কিছুক্ষণ পরে রিয়াকশন করে অন্য কিছু বানিয়ে ফেলে, যদি জিঙ্ক আমার ভাই সলিউশনের মধ্যে অন্য ফর্মেটে চলে যায় তাহলে ভাই আমি আর কিছুক্ষণ পরে স্টিয়ার করতে পারবো না, বুঝতে পারলাম? তাহলে আমার এখানে যদি একটা রিয়াকশন হয়, কোন রিয়াকশন যেটা আমি আগের দিন পড়ছিলাম, দেখ এখানে তো আমার সলিউশনের মধ্যে কী আছে, কপার সালফেট, কপার সালফেট মানে কপার +2, তাহলে দেখ এর মধ্যে এই যে জিঙ্ক, জিঙ্ক আমার কিছু দ্বারা কনভার্ট হয়ে যাবে, জিঙ্ক আমার কিছু কনভার্ট হবে যদি যদি আমার এই রিয়াকশনটা হয় Zn+2 ধর হয়ে গেল, তাহলে ভাই এটা তো সাপোজ হচ্ছে আমার জিঙ্কের প্লেটটা, আর এই ঘরটা হচ্ছে কপার সালফেটের সলিউশন। আমি ধর বোর্ডটাকে ধর এই ঘরের মধ্যে রেখেছি, মানে কি প্লেটটাকে কপার সালফেটের সলিউশনে রেখেছি, জিঙ্ক যদি Zn+2 কনভার্ট হয়ে যায়, বুঝতে পারছিস? তাহলে কি আমি নাড়াতে পারবো ভাই এই সলিউশনটাও? পারবো না। জিঙ্ক তো আমার আস্তে আস্তে ভাই এরকমভাবে চলে আসছে Zn+2 সলিউশনের মধ্যে, তাহলে নাড়াতে পারবো না। তাহলে এখন আমায় দেখতে হবে Zn+2 কনভার্ট হবে, দুখানা ইলেকট্রন ছাড়বে, আর ওই দুখানা ইলেকট্রন নিয়ে সলিউশনের মধ্যে থাকা কপার +2 দুইখানা ইলেকট্রন নিয়ে কপারে কনভার্ট হলো। এই রিয়াকশনটা যদি ফিজিবল হয় তাহলে আমি ভাই নাড়াতে পারবো না, বোঝা গেল? এই রিয়াকশন যদি হয়, মানে এই রিয়াকশন যদি স্পন্টেনিয়াস হয়, তাহলে আমি জিঙ্ক দিয়ে কপার সালফেট সলিউশনকে স্টিয়ার করতে পারবো না, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম, লাইন বাই লাইন আমি বুঝেছি। যদি আমার রিয়াকশনটা হয় তাহলে তো ভাই জিঙ্ক রিয়াকশন করে ফেলছে, তাহলে এই রিয়াকশনটা যদি স্পন্টেনিয়াস হয়ে যায় তাহলে আমি ভাই এটা করতে পারবো না, বোঝা গেছে? বুঝতে পেরেছি, ক্লিয়ার? তাহলে আমার এখন টার্গেট হচ্ছে ভাই এটা কি হবে, এই রিয়াকশনটা কি স্পন্টেনিয়াস আমি বার করবো, বুঝতে পেরেছিস? কি টার্গেট, বোঝা গেছে? বুঝে গেছি তোর টার্গেট ক্লিয়ার। সিমিলার তো আরেকটা কোশ্চেনও করতে পারে, একই কনসেপ্টে আরেকটা কোশ্চেন করতে পারে যে আমি ভাই Zn জিঙ্কের কোনো কন্টেনারের মধ্যে কপার সালফেট সলিউশন কি রাখতে পারবো, স্টোর করতে পারবো? একই কোশ্চেন, ঠিক আছে? লিখে রাখ কোশ্চেনটা, লেখা আরেকটা কোশ্চেন লেখা বলে লিখে রাখ, ক্যান উই কিপ কপার সালফেট সলিউশন, ক্যান উই কিপ কপার সালফেট সলিউশন ইনসাইড আ জিঙ্ক কন্টেনার, can we keep copper sulfate solution inside a zinc container? এবার তুই আমাকে বলবি যদি ওই রিয়াকশনটা হয় স্পন্টেনিয়াস তাহলে কি এটা রাখতে পারবো না পারবো না বল? পারবো না, কেন পারবো না? কারণ ওই কন্টেনার কিছু করে ভেঙে চলে যাবে, ভেঙে যাবে, বুঝতে পারছি? তাহলে আমার এখন দেখতে হবে দুখানে একই টাইপের কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, বোঝা গেছে? এই কোশ্চেনটাও আসতে পারে পরীক্ষাতে, ওই কোশ্চেনটাও আসতে পারে, আসবেই এরকম, ঠিক আছে? তাহলে আমাকে এখন দেখতে হবে ভাই ওই রিয়াকশনটা স্পন্টেনিয়াস কিনা। চল শুরু করা যাক। এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস মানে হচ্ছে তাহলে সেল রিয়াকশনটা বলতে তখন কি হবে, এটা হবে হচ্ছে সেল রিয়াকশন, জিঙ্ক প্লাস কপার +2 এরো দিয়ে Zn+2 প্লাস কপার। তাহলে এটা আমি এখন চেক করবো ভাই এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস কিনা, বোঝা গেল? আমি আলাদা আলাদা করে লিখেছিলাম, তারপরে অ্যাড করলাম, তাহলে এখন দেখবো এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস কিনা। ক্লিয়ার? চল বার করি, কি বার করবো? E0 সেল, E0 সেল ইকস টু কী হবে বলতো? E0 RHS মাইনাস E0 LHS। আমি সেল রিপ্রেজেন্টেশন না লিখে একেবারে লিখতে পারবো E0 সেল? পারবো লিখতে। কী লিখবো বলতো E0 সেল? তুই জানিস কোনটা অক্সিডেশন হচ্ছে কোনটা রিডাকশন হচ্ছে, ক্লিয়ার? বুঝতে পারছিস? বুঝতে পারছিস? তাহলে এটা হচ্ছে আমার ভাই, আমি এখন দেখবো এই রিয়াকশনটা স্পন্টেনিয়াস কিনা। তাহলে E0 সেল বলতে আমি কী চেক করছি? E0 সেল। তাহলে E0 সেলটা এখন দেখা যাক ভাই। E0 সেলের ভ্যালু লেখার আগে বল E0 সেলের রিপ্রেজেন্টেশন কী হবে বলতো? বলতে কি ভেবে চিনতে E0 সেলের রিপ্রেজেন্টেশন কী হবে বলে ফেল, তোর কাছে সব ইকুয়েশন দেওয়া আছে, এটা অক্সিডেশন, এটা রিডাকশন, এটা সেল রিয়াকশন, তুই বল E0 সেলের রিপ্রেজেন্টেশন কী হবে বলতো? বলে ফেল, বলে ফেল। E0 আচ্ছা E0 হচ্ছে, আমি ফার্স্টে কোনটা বসাবো ভাই? RHS। RHS এর আমার কী হবে? রিডাকশন হয়, রিডাকশন আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ ভাই ডাইরেক্ট দেওয়াই আছে,
তাহলে ই জিরো কপার প্লাস টু কপার কাপেলটা বসে যাবে, মাইনাস ই জিরো এলএইচএস বসাবো। এলএইচএস আমার কী হয় জানো ভাই? অক্সিডেশন। কিন্তু অক্সিডেশনটাকে আমি কোন ফর্মেটে বসাতে হবে? রিডাকশনের ফর্মেটে বসাতে হবে। তাহলে কি আমি এখানে জেড এন প্লাস টু বসাবো? না ভাই, সেটা তো অক্সিডেশনের ফর্মেটে হয়ে গেল। তাহলে আমি ঘুরিয়ে বসাতে হবে, বুঝতে পারলি? দেখ আমি এটা এখন বলতে পারছি, চলে এসছি এই জায়গায় বলার মতন জায়গায়, বোঝা গেছে? তাহলে আর এইচএস মানে এলএইচএস মানে আমার এইটা হলো সিম্পল হিসাব, বোঝা গেছে এটা? এবার ভ্যালু বসাই দেখি, ভ্যালু বসিয়ে দেখ কত আসছে, পজিটিভ নেগেটিভ, তুই বসা এবার ভ্যালু বসা এবার। তাহলে কপার প্লাস টু কপারের ভ্যালুটা দেওয়া আছে, কিছুটা দেওয়া ছিল, আর ই জিরো জেড এন প্লাস টু জেড এনের ভ্যালু দেওয়া আছে 0.34 মাইনাস অফ 0.76, তাই তো? কত আসলে ভ্যালুটা? 1.1 ভোল্ট। চল তাহলে আসলে হচ্ছে 1.1, এটা তো এমসিকিউতে জিজ্ঞেস করতে পারি এই কোশ্চেন। 1.1 ভোল্ট এসছে, তার মানে বল রিয়াকশানটা স্পন্টেনিয়াস হয়ে গেছে, তাই তো? ই জিরো সেলের ভ্যালু গ্রেটার দেন জিরো, তাহলে রিয়াকশানটা স্পন্টেনিয়াস, তাহলে রিয়াকশান যদি স্পন্টেনিয়াস তাহলে আমি রাখতে পারবো না, বোঝা গেছে? তাই লিখে রাখ, as E zero cell greater than 0, as E zero cell greater than 0, therefore the cell reaction is spontaneous, so we cannot steer the solution or we keep the solution inside zinc container, or keep the solution inside zinc container. বুঝতে পেরেছিস? ইয়ারের কোশ্চেন খুললে এই ধরনের কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আসবে, ঠিক আছে? চল পরের কোশ্চেন লিখি। আচ্ছা, কোনো একটা স্কুলে লাস্ট ইয়ারে কোশ্চেন করেছিল, একটা মিনিট, কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম দিয়ে বলেছে, এরকম একটা সেট আপ দিয়েছিল, দিয়ে বলেছে যে সলিউশনের মধ্যে কোন আয়ন ফর্ম হবে, তোর অ্যান্সার কী হবে? জেড এন প্লাস টু, এক্স্যাক্টলি। সলিউশনের মধ্যে কোন আয়ন ফর্ম হবে? জেড এন প্লাস টু। এই যে ভাই জিঙ্ক আমার চলে আসছে জেড এন প্লাস টু সলিউশনের মধ্যে, আর কপার প্লাস টুগুলো তো কপার প্লাস টুগুলো দুখানা ইলেকট্রনে তো কপারে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে লিখে রাখ, ওটার সাথে লিখে রাখ, কী লিখে রাখবি তুই জানিস, লেখ। লাস্ট একটা স্কুলে কোশ্চেন এসেছিল সলিউশনে কোন আয়ন ফর্ম হবে, সেটা এবার তুই তোর ভাষায় লিখে রাখ উইথ অ্যান্সার। ওকে, চল শুরু করা যাক। লেখ খাতা হেডিং দে। তাহলে এতক্ষণ ধরে আমরা করলাম হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশনে, এইবার করবো হচ্ছে স্ট্যান্ডার্ড বাদ দিয়ে র্যান্ডম কোনো কন্ডিশনে। ওকে, তাহলে খাতা হেডিং দে। লেখ ক্যালকুলেশন অফ ই সেল, এবার ই জিরো সেল না, ক্যালকুলেশন অফ ই সেল at any condition, calculation of E cell at any condition, একটা কোশ্চেন লিখি তারপরে আসছি, ঠিক আছে? কোশ্চেন লিখ, ফার্স্ট কোশ্চেন লিখ, ক্যালকুলেট ইএমএফ অফ দ্য সেল, ক্যালকুলেট ইএমএফ অফ দ্য সেল at 25 degree centigrade, calculate EMF of the cell at 25 degree centigrade। আচ্ছা, একটা দেওয়া আছে সেল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে, লেখ রিপ্রেজেন্টেশন লেখ, ক্রোমিয়াম সলিড, ক্রোমিয়াম সলিড, তারপরে সিঙ্গেল দাগ। ক্রোমিয়াম সলিডকে কীভাবে লিখলি ভাই? সিআর সলিড, তাই তো? সিআর ব্র্যাকেট হচ্ছে এস, সিআর সলিড ব্র্যাকেটে এস হয়েছে। তারপরে সিঙ্গেল দাগ, লেখ ক্রোমিয়াম প্লাস 3 ব্র্যাকেটে 0.1 মোলার সল্ট ব্রিজ Fe প্লাস 2 ব্র্যাকেটে 0.01 মোলার সিঙ্গেল দাগ Fe সলিড হয়ে গেছে লেখা। আচ্ছা, কী কী ডেটা দেওয়া আছে লেখ, ডেটাগুলো লেখ। E0 ক্রোমিয়াম প্লাস 3 স্ল্যাশ ক্রোমিয়াম, ক্রোমিয়াম প্লাস 3 স্ল্যাশ ক্রোমিয়াম ইকুয়ালস টু মাইনাস 0.75 ভোল্ট,
E0 chromium plus 3 slash chromium equals to minus 0.75 volt. আর এটা দেওয়া আছে লেখ E0 Fe plus 2 slash Fe equals to minus 0.45 volt. Equals to minus 0.45 volt. ঠিক আছে, এই তো ডেটা দেওয়া আছে, তোকে বার করতে হবে সেলটার ভাই কি হবে ই সেল। ঠিক আছে, আচ্ছা এখন কী করে বুঝছি ভাই, দেখ আমাকে ই সেল বার করতে হবে নাকি E0 সেল বার করতে হবে। দেখ তোকে যে সেলটা দেওয়া আছে ক্রোমিয়াম, আমি সলিড টলিড করে লিখছি না, ক্রোমিয়াম প্লাস 3 ব্র্যাকেটে দেওয়া আছে কত 1 মোলার, তাই তো 1 মোলার 0.1 মোলার, তারপরে সল্ট ব্রিজ, তারপরে কী দেওয়া ছিল Fe প্লাস 2 0.01 মোলার, তারপরে হচ্ছে দাগ, তারপরে হচ্ছে Fe দেওয়া আছে, তাই তো E0 ক্রোমিয়াম প্লাস 3 ক্রোমিয়াম দাও না ক্রোমিয়াম প্লাস 3 দেওয়া, ক্রোমিয়াম কত দেওয়া আছে ভ্যালুটা 75 ভোল্ট, আর দেওয়া আছে হচ্ছে E0 Fe প্লাস 2 Fe ভ্যালুটা কত দেওয়া আছে 0.45 ভোল্ট। আমাকে বার করতে হবে ই সেল মানে যে কোনো কন্ডিশনে ই সেল কত হবে। আচ্ছা দেখ ই সেল র্যান্ডম এনি কন্ডিশন, আমি কী করে বুঝবো, যদি আমাকে কোশ্চেনটা এরকম করতো না যে ক্যালকুলেট, তাই তো করেছে ইএমএফ বলেছে, স্ট্যান্ডার্ড কিছুই বলেনি, ইএমএফ অফ দ্য সেল বলেছে, আমি কোশ্চেন দেখে বুঝতে পারবো ভাই আমাকে ই সেল বার করতে হবে না E0 সেল বার করতে হবে। দেখ আমি দেখতে পাচ্ছি এখানে ডেটাটা দেখ 0.1 মোলার, এটা কি আইডিয়াল না ভাই, আইডিয়াল তো 1 মোলার, এটা তো আইডিয়াল বলেনি, স্ট্যান্ডার্ড বলেনি, এটা কি স্ট্যান্ডার্ড বলেছে না ভাই, এটাও বলে, তাহলে আমি বুঝলাম বলতে আমাকে ই সেল বার করতে হবে, আমি ডেটা দেখে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা ইন্দিরা গান্ধীতে ছিল ইলেকট্রোকেমিস্ট্রি, তোর তো পড়া হয়ে গেছে এগুলো, তো তুই পড়েছিলি পুরোটা, এগুলো পড়া হয়ে গেছে তুই, চল দেখ তাহলে কীভাবে করবো। এখানে একটা ইকুয়েশন আছে, ঠিক আছে, একটা ইকুয়েশনের ডেরিভেশন আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, তাহলে খাতায় হেডিং দিতে পারিস, লেখ ইকুয়েশনটার নাম হচ্ছে নার্নস্ট ইকুয়েশন, NERNST, নার্নস্ট ইকুয়েশন, এটা হচ্ছে বলে নার্নস্ট ইকুয়েশন, ডেরিভেশন আমাদের আউট অফ সিলেবাস, নার্নস্ট ইকুয়েশন। এই অঙ্কগুলো 3 মার্কসের অঙ্ক, নার্নস্ট ইকুয়েশন লেখার জন্য একটা সার্টেন নাম্বার থাকবে অঙ্কের মধ্যে, ঠিক আছে। নার্নস্ট ইকুয়েশন কীভাবে লিখবো, চল এখন যেটা লিখবো সেটা হচ্ছে আমি বোর্ডে লিখবো না, পরীক্ষাতে লিখবো না, লিখে রাখ নট ফর এক্সাম, এখন যেটা করবো সেটা নট ফর এক্সাম, পরীক্ষাতে কোনটা করবো তো আমি সেটা বলবো, ঠিক আছে, এখন জাস্ট বোঝার জন্য সবার ফার্স্টে করছি কীভাবে লিখবো, লেখ, তাহলে এটা নট ফর এক্সাম লিখবি, ঠিক আছে, কারণ আমি যখন পরের সপ্তাহে পরীক্ষা নেবো তখন আমি জানি ম্যাক্সিমাম হচ্ছে এইটা করে আসবো, যেটা আমি এখন করবো, বোঝার জন্য করছি। চল দেখ নার্নস্ট ইকুয়েশন হচ্ছে এরকম, আমি আগে লিখি তারপর তুই লিখিস, ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 2.303 R ইন্টু টি বাই NF, আগে আমি লিখি তারপরে তুই লিখিস, অসুবিধার কিচ্ছু নেই, লগ, আচ্ছা এই সাইনটাকে কি বলে সামেশন, আর এই সাইনটাকে কি বলে বলতো, এটা কি বলে বলতে পারবি, মানে মাল্টিপ্লিকেশন, এক্স্যাক্টলি মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন সবকটা আমি মাল্টিপ্লাই করবো, ক্যাপিটাল পাই এটা, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন অফ, একটা কাজ করছি থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু লেখা, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে কি বলে বলতো, এই তো কেমিক্যাল কানেক্টে করলাম, থার্ড ব্র্যাকেটে লেখা মানে কনসেন্ট্রেশন, ঠিক আছে, তাহলে থার্ড ব্র্যাকেটে লিখছি প্রোডাক্ট, আচ্ছা মাথায় কি উঠবে, মাথায় উঠবে হচ্ছে সামনে থাকা পাওয়ারগুলো, ঠিক আছে, ইকুয়েশনের থেকে সামনে পাওয়ার থাকে না, যেরকম করতাম কেমিক্যাল কানেক্টেও করেছি ভাই, ঠিক আছে, সিঙ্গেল স্টেপ রিয়াকশন আমি RDS ইজিলি বলতে পারতাম, মাল্টিপল স্টেপে করতে পারতাম না, ঠিক আছে। আচ্ছা চল তাহলে প্রোডাক্টেরই মাথায় লিখলাম কোএফিসিয়েন্ট, লিখি অসুবিধার কিছু নেই, ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেশন অফ, আগে আমি লিখছি তারপর তুই লিখিস, স্টার্টিং ম্যাটেরিয়াল প্রোডাক্ট হয়েছে, এখানে রিয়াক্ট্যান্ট লিখছি, থার্ড ব্র্যাকেটে মাথা হচ্ছে কোএফিসিয়েন্ট লিখতে পারিস, চল এটাকে তুই লেখ, তারপরে আমি বলছি কোন ফর্মুলা কী হলো, ব্র্যাকেটটা এখানে হবে না, এই লগের পরে হবে, ঠিক আছে এটা ই সেল ইকুয়ালস টু E0 সেল মাইনাস 2.303 RT বাই NF লগ মাল্টিপ্লিকেশন অফ প্রোডাক্টের কনসেন্ট্রেশন, মাথায় কে উঠেছে ভাই কোএফিসিয়েন্টটা, ঠিক আছে, ডিভাইডেড বাই মাল্টিপ্লিকেশন অফ রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, মাথায় উঠেছে কে কোএফিসিয়েন্টটা, আগের বছরের ইলেকট্রোকেমিস্ট্রি আর এবছরের ইলেকট্রোকেমিস্ট্রি একটু অন্যভাবে পড়াবো, ঠিক আছে, কারণ ক্লাসে আমরা অনেক কোশ্চেন এবার এক্সট্রা অ্যাড করবো, ওগুলো আগের বারও করেছিলাম কিন্তু পরে করেছিলাম, সেগুলোর লিঙ্ক ওর মধ্যে নেই, সেটা আলাদা করেও আছে অন্য জায়গায়, ঠিক আছে। চল তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন, এটা আমি পরীক্ষার সময় লিখবো না, পরীক্ষার সময় তাহলে কি লিখবো, আসছি ভাই পরীক্ষার সময় কি লিখবো, এইবারে দেখ
আমাদের সিলেবাসে ম্যাক্সিমাম নিউমেরিক্যালস, তাহলে এখন যেগুলো করছি না এগুলো আমাদের পরীক্ষার ফরম্যাট নয়। পরীক্ষার সময় এইভাবে কখন লিখবো না যে মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট এইভাবে ডাইরেক্ট ভাই প্রোডাক্টের কনসেন্ট্রেশন বসিয়ে দেবো, সেইটা আমি করবো, সেখানে আমি আসছি। এখন দেখ আমাদের পরীক্ষাতে আমাদের বোর্ডে যত কোশ্চেন আসবে না ই সেলের, তুই দেখবি সব অঙ্কে টেম্পারেচারের ভ্যালু তোকে দিয়ে দেবে হচ্ছে 298 কেলভিন দেবেই। দেখ ইনফ্যাক্ট এই কোশ্চেনও তোকে তাই দিয়েছে না 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 298 কেলভিনই তোকে দেবে। দেখ ভাই 2.303 এ তো ফিক্সড, আর এর ভ্যালু ভাই ফিক্সড, টেম্পারেচারের ভ্যালু 298 কেলভিন, ফ্যারাডে 96,500 কুলম। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি বসাই, যেখানে টেম্পারেচার আমি বসাচ্ছি কত 298 কেলভিন, ঠিক আছে, তাহলে আমার ইকুয়েশনটা মডিফাই হয়ে যাবে, সবই হয়ে বুঝতে পারছি। ভ্যালুগুলো বসাবো, তাহলে ভ্যালুগুলো বসালে আমার ইকুয়েশনটা কী হবে, চল আরেকবার কষ্ট করি। ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল মাইনাস 0.059 বাই এন পড়ে থাকলো, ওইগুলো বসালে আসবে 0.059 বাই এন লগ, লগের মধ্যেই বড় জিনিসটা লিখে ফেল। এখন যেটা লিখছি সেটা পরীক্ষার পারপাসে নয়, বোঝার পারপাসে। শর্ট এবার লিখলাম পিডিটি, মাথায় লিখলাম কো, রিঅ্যাক্ট্যান্ট লিখছি, এপ্রিল মাসের শুরুতে তোকে বলেছিলাম একটা সামারি কপি বানানোর জন্য রিয়াকশানগুলোর জন্য, আমার মনে হয় সেটা তুই বানিয়েছিস আর বাড়িতে অলরেডি ডিভাইস করছিস, কারণ আমরা ইলেকট্রোকেমিস্ট্রির পরে বড় কোঅর্ডিনেশন, তারপরে কিন্তু ফিরবো হচ্ছে অ্যালডিহাইডে। ততদিনে তুই বাড়িতে ভালো করে অর্গ্যানিক রিভাইস করতে থাক, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ফর্ম। আর তুই ক্লিয়ার লেখা গেছে, তাহলে ভ্যালুটা বসালাম কোথায় 298 কেলভিনে বসিয়েছি, আর বাকি ভ্যালুগুলো বসালাম, তো আলাদা করে বসানোর দরকার নেই। তাহলে বসে কত আসছে ওটা 0.059। এইবারে দেখ এই অঙ্কটা যখন করবো, আইএসসি বোর্ডের যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড, তুই 0.059কে কিছু ধরতে পারবি না, 0.059 রাখতে হবে। তোকে যদি কখনো কোশ্চেনে 0.0591 দিয়ে দিতে পারে কখনো কখনো, ঠিক আছে? তো সাপোজ কোশ্চেনের মধ্যে দিয়ে দেবে 2.303 ইন্টু RT বাই এফ ইকুয়ালস টু 0.0591, তোকে অঙ্ক করার সময় তাহলে এটা 0.0591 বসিয়ে করতে হবে। আইএসসি বোর্ডকে বলছি, ক্যালকুলেটার আছে ভাই। আর সিবিএসসি বোর্ডকেও যদি বলে 0.0591, তাহলে তাই বসেই করতে হবে, কিছু করার নেই। আর যদি কিছু না বলে তাহলে ভাই দেখ তুই 0.059 কে না 0.06 ধরে করতে পারিস, সিবিএসসিকে বলছি, ঠিক আছে? 0.059 কে তুই 0.06 ধরে করতে পারিস যদি কিছু না বলে, ওকে? না করাটাই বেটার। কেন বলতো? কারণ তোকে এখানে এমন ভ্যালু দেবে না ইজিলি কাটাকাটি হয়ে যায়, কোনো অসুবিধার কিছু নেই। চল তাহলে এই হচ্ছে আমাদের বোর্ডের ফর্ম্যাটে লিখবো না, সেভাবে আমি তুই করেছি। এখন পরীক্ষার সময় কীভাবে লিখবো আসছি সেখানে, তার আগে একটু ইকুয়েশনটা অ্যানালাইসিস করি। দেখ কী কী থাকবে এর মধ্যে, থাকবে হচ্ছে ই জিরো সেল। আচ্ছা ই জিরো সেলকে আমি বার করতে পারবো? হ্যাঁ ভাই বার করতে পারবো, আর এইচএস মাইনাস এল এইচএস হলে তো আমার ই জিরো সেল বেরিয়ে যাবে। এটা তো আমার হয়ে গেছে ভাই, কোশ্চেনটা 298 কেলভিনে যদি দেওয়া থাকে ডাইরেক্ট আমি এই ভার্সানটা ইউজ করবো, আমি এটা এখনও বলিনি, এই ভার্সানটা ইউজ করবো, ঠিক আছে? এন কোথা থেকে পাবো বল, এন কোথা থেকে পাই, কোথা থেকে পাই এন? সেল রিয়াকশন লেখার সময় কাটাকুটি করে এনটা আমি পেয়ে যাই, আর এইগুলো আমার কীভাবে আসছি, ঠিক আছে?